বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে 2024-এর 5ই আগস্টের পর এক রকমের রক্তপাতহীন অভ্যুত্থান ঘটেছে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। মানে এর আগে সরকারগুলো যখন সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণে পাল্টে যায় কিংবা সেনাবাহিনী হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ে, এসব ঘটনায় যতবার বাংলাদেশে ক্ষমতার পালাবদল ঘটেছে, তারপর কু, পাল্টা কু, মার্শাল ল, কোর্টে বিচার, এসবে শত শত হাজার হাজার সেনা সদস্য, সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটেছে। ধরেন প্রেসিডেন্ট জিয়ার আমলে 1975-এর পর থেকে 1981 সালে প্রেসিডেন্ট জিয়া নিজে সেনা সদস্যদের হাতে নিহত হওয়ার আগে পর্যন্ত সেনাবাহিনীর ভেতরে বিমান বাহিনী, নৌবাহিনী সব মিলিয়ে অন্তত 19টি কু হয়েছিল বলে নানা সূত্রে এরই মধ্যে লিপিবদ্ধ হয়েছে। এবং সেসব সূত্রে জানা যায় যে ওই 19টি থেকে কেউ কেউ বলেন 26 কু, পাল্টা কু, মার্শাল ল, কোর্ট এসবের মাধ্যমে কয়েক হাজার সেনা সদস্য, সেনা কর্মকর্তা ওই 1975 থেকে 1981 মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ড পর্যন্ত নিহত হয়েছিলেন। কিন্তু এ দফায় ওয়াকারুজ্জামানের বাহিনী যখন একটা সেনা অভ্যুত্থান নীরবে ঘটায়, সরকারকে আর সহযোগিতা করবে না এই সিদ্ধান্ত নেয় ভেতরে ভেতরে, এবং 2024-এর জুলাই আগস্টের আন্দোলনকারীদের ঢাকা অভিমুখে ঢুকে গণভবনের দিকে যেতে দেয়, তারপর শেখ হাসিনাকে যেমন সেনা বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়, এবং এখন শেখ হাসিনা প্রায়শই এরপর তার নেতা কর্মীদের সঙ্গে আলাপচারিতায় বলেছেন যে তিনি ভেবেছিলেন টুঙ্গিপাড়ায় যাচ্ছেন, তিনি জানতেনও না তাকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত এ রহস্য ভেদ হয় নাই যে কখন কে কোথায় এ সিদ্ধান্ত নিলেন যে শেখ হাসিনাকে সেনা বিমানে করে ভারত রেখে আসতে হবে, সেটাই সবচেয়ে নিরাপদ হবে। এবং কিভাবে ভারতের সঙ্গে, ভারতের সেনাবাহিনীর সঙ্গে, ভারতের সরকারের সঙ্গে সে আলাপটা হয়ে গেল, সেসবের কোনো কার সঙ্গে কার আলাপ হলো, কখন কে সিদ্ধান্ত দিলেন, এসবের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায় না। তেমনি ওই যে বলছিলাম রক্তপাতহীন অভ্যুত্থান, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা, জেনারেলদের অনেকেই 2024-এর জুলাই আগস্টের পর চাকরিচ্যুত হয়েছেন। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুধু তাই নয়, তাদের অনেকেই ভারতে পালিয়ে গেছেন এবং ভারতে গিয়ে তারা এখন কলকাতা সেনানিবাসে আছেন কেউ কেউ। সেটা নিয়ে বাংলাদেশের গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদে থাকা এই জেনারেলেরা যে সীমান্ত পাড়ি দেওয়ার সুযোগ পেলেন, তাতে দুটো প্রশ্ন না করে কোনো উপায়ই থাকে না। যে প্রশ্ন এর আগেও 2025 সালের অক্টোবরেও করেছিলাম, যখন সর্বশেষ একজন কর্মরত জেনারেল, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেই ঢাকা সেনানিবাস থেকে হঠাৎ উবে গেলেন পরিবার সহ, যে কিভাবে এই তালিকাটা হচ্ছে, কিভাবে ওয়াকারুজ্জামান কাকে কাকে বিচারের মুখোমুখি করবেন, কাকে কাকে চাকরিচ্যুত করবেন, আর কাকে কাকে নিরাপদে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের আশ্রয়ে চলে যেতে দেবেন, এই পুরো বিষয়টি কি করে তিনি তালিকা করেছেন, মানে কাকে কোন তালিকায় রাখবেন, সেটা কি বিবেচনায় নির্ধারিত হয়েছে, এ বিষয়েও বাংলাদেশে কোনো আলাপ হচ্ছে না। মানে এ বিষয়েও বাংলাদেশ সেনাবাহিনীকে কিংবা ওয়াকারুজ্জামানকে যে জবাবদিহিতার মুখোমুখি করা হচ্ছে না, সেটা বিস্ময়কর বটে। বাংলাদেশের অন্তত 3 জন জেনারেল এখন কলকাতা সেনানিবাসে আছেন, সে খবর প্রকাশিত হয়েছে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে, এবং সেখানে বলা হয়েছে যে লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মোহাম্মদ মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এবং মেজর জেনারেল কবির আহমেদ এখন কলকাতার সেনা আবাসিক এলাকায় নিরাপদ আশ্রয়ে রয়েছেন। খবর দেওয়া হচ্ছে, আমার দেশ পত্রিকা লিখছে, ঢাকা ও কলকাতার একাধিক নিরাপত্তা সূত্রের বরাতে, যে এই 3 জনই ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর রয়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। পলাতক 3 জেনারেলের মধ্যে মুজিব এবং আকবর ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরপরই দেশ ছেড়ে পালিয়ে কলকাতায় আশ্রয় নেন। এরপর অক্টোবরে 2025-এর অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন কিন্তু শেখ হাসিনার আমলের
সামরিক সচিব জেনারেল কবির আহমেদ, যিনি অনেক সূত্রে শুনেছি যে শেখ হাসিনাকে যে সেনা বিমান ভারত রেখে আসে সেই বিমানেও তিনি ছিলেন এবং আবার ফিরে এলেন বাংলাদেশে এবং এসে সেনাবাহিনীতেই কর্মরত ছিলেন। তিনি 2025-এর অক্টোবরে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করলো যে যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে তারা আয়না ঘরে নিয়ে গুম করে বিভিন্ন জনকে অত্যাচার নির্যাতন করেছেন। তারপর এই মেজর জেনারেল কবির আহমেদের পরিবার সহ তিনি সেনানিবাস থেকে নিখোঁজ হয়ে গেলেন এবং সেটাই তারপর সেনানিবাসের তরফে আমাদেরকে জানানো হলো যে মেজর জেনারেল কবির নিখোঁজ, তারা এখন সব সীমান্তে সতর্কাবস্থা জারি করেছে। এই যে আমার দেশ লিখছে না যে ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এদের খুব ঘনিষ্ঠ যোগাযোগ বলেই এরা এখন কলকাতা সেনানিবাসে আছেন। এই যে বাংলাদেশ আর্মির শীর্ষস্থানীয় জেনারেলেরা সীমান্ত পাড়ি দিয়েছেন, আমি বহুবার এ প্রশ্ন তোলার চেষ্টা করেছি যে এটা তো হতেই পারে না যে ভারতীয় সেনাবাহিনীর অনুমোদন ছাড়া, ভারতীয় সেনা গোয়েন্দা সংস্থার একেবারে সুনির্দিষ্ট তথ্য এবং অনুমোদন ছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় জেনারেলেরা বাংলাদেশ ভারত সীমান্ত পাড়ি দিয়ে ভারত পৌঁছতে পেরেছেন। কারণ এরা তো নিশ্চয়ই তাদের পরিবার পরিজন নিয়ে খানা খন্দ খাল নালা পেরিয়ে মানে সীমান্ত পাড়ি দিয়ে ভারত গিয়ে পৌঁছন নাই। এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষিত শীর্ষস্থানীয় চৌকস এই জেনারেলেরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে সিভিলিয়ানদের সাথে মিশে ঘুরে বেড়াচ্ছেন, সেটা তো নিশ্চয়ই ভারত সরকার, ভারত সেনাবাহিনী, ভারতের গোয়েন্দা সংস্থা কেউই অনুমোদন করবে না। কাজেই নিশ্চিতভাবেই এই শীর্ষস্থানীয় জেনারেলেরা গেছেন একেবারেই ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের সেনা গোয়েন্দা সংস্থার সম্পূর্ণ অনুমোদন ক্রমে। এবং এই যে মেজর জেনারেল কবির সহ এই যে ডিজিএফআই প্রধানেরা বা এই জেনারেলেরা যে পাড়ি দিয়েছেন বর্ডার, তাদের পরিবার পরিজন সহ সম্ভবত নিশ্চিতভাবেই ধারণা করা যায় যে এরা ভারতীয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনাতেই এবং বাংলাদেশের সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের একেবারে সেনা প্রধানের অনুমোদন ক্রমে এবং জানার মধ্যে মানে তিনি জানতেন তার জ্ঞাত সারে এরা সীমান্ত পাড়ি দিয়েছেন ঢাকা সেনানিবাস থেকে বা ঢাকা সেনা কর্মকর্তাদের যে রেসিডেন্সিয়াল এরিয়া সেসব ডিওএইচএস থেকে বেরিয়ে। কাজেই এতে বিস্মিত হওয়ার কিছু নাই যে তারা এখন কলকাতা সেনানিবাসে কিংবা অন্য কোনো সেনানিবাসে আছেন, তারা যেখানেই থাকেন, তারা যদি সিভিলিয়ানদের এলাকাতেও থাকেন, তাদের সঙ্গে যে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় গোয়েন্দা সংস্থার নিয়মিত যোগাযোগ আছে তা একরকম নিশ্চিত করেই বলা যায়। অন্তত 10 জন সামরিক কর্মকর্তাকে কিন্তু এভাবে উধাও করে দিয়েছেন ওয়াকারুজ্জামান। নেত্র নিউজ 2025-এর জুলাইয়েই কিন্তু লিখছে যে বাংলাদেশের অন্তত শীর্ষস্থানীয় 10 জন সেনা কর্মকর্তা, এরই মধ্যে তাদের বিরুদ্ধে কারো কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মামলা, কারো কারো বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশে পাড়ি জমাতে পেরেছেন, সীমান্ত পাড়ি দিতে পেরেছেন। নেত্র নিউজ লিখছে ফ্লেড মানে পালিয়ে যেতে পেরেছেন। এদের মধ্যে শুধু যে এই যে আমার দেশ যাদেরকে শেখ হাসিনা ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বলছেন তারাই আছেন তা কিন্তু নয়। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, মেজর জেনারেল কবির আহমেদের কথা লিখে তো আমার দেশ বলছে যে এরা এখন কলকাতার সেনা আবাসিক এলাকায় আছেন। কিন্তু এদের মধ্যে মেজর জেনারেল হামিদুল হকও আছেন, যিনি কিনা শেখ হাসিনা সরকারের সর্বশেষ সেনা গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন এবং 2024-এর 5ই আগস্টের সরকার পতনের পর ওয়াকারুজ্জামান যে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে মানে জামায়াতের আমির সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তরুণদের দল নিয়ে বঙ্গভবনে গেলেন নতুন সরকার গঠনের আলোচনা করতে, সে সময়ও সেই ডিজিএফআই প্রধান উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, বণিক বার্তা সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে যে এই ডিজিএফআই প্রধান, শেখ হাসিনার সর্বশেষ ডিজিএফআই প্রধান হামিদুল হক, তিনি পুরো আন্দোলনের সময়কাল জুড়ে জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং সেনাবাহিনী যাতে এই আন্দোলনের বিরুদ্ধে না দাঁড়ায় এবং সরকারের পক্ষে নিষ্ক্রিয় হয়ে পড়ে সেই বিষয়টিতে সেনাবাহিনীর বিভিন্ন স্তরে চাপ প্রয়োগ করে আসছিলেন এবং জামায়াতে ইসলামী তাকে রাষ্ট্র গঠনের অংশীদারও করতে চেয়েছিল। কিন্তু সেই হামিদুল হকও যখন বুঝতে পারলেন তিনি হত্যা গুম সহ নানা মামলার শিকার হবেন, তখন
তাকেও সীমান্ত পাড়ি দেওয়ার সুযোগ করে দেওয়া হলো। ওয়াকারুজ্জামানের তালিকায় তিনি স্থান পেয়েছেন, তাতে হয়তো বিস্ময়ের কিছু নাই, কিন্তু তিনিও যে সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে যেতে পারলেন সেটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ একটা ঘটনা বটে। কাজেই কে কার পক্ষে কাজ করছিলেন, কি ঘটছিল এবং এখনই বা কে কাকে কিভাবে উদ্ধার করে কোন স্বার্থে নিয়ে যাচ্ছে সেটা বলা মুশকিল বটে। তবে বাংলাদেশের শীর্ষস্থানীয় জেনারেলেরা অন্য একটি দেশের, ভারতের সেনানিবাসে বা ভারতের সেনা বাহিনীর বা ভারত সরকারের এক রকমের আশ্রয়ে প্রশ্রয়ে অন্য একটি দেশে আছেন, ভারতে আছেন, সেটা নিশ্চিতভাবেই বাংলাদেশের একটা নিরাপত্তা কনসার্ন, উদ্বেগ হওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীকে বা সরকারকে, না ইউনূস সরকারকে, না তারেক রহমান সরকারকে, কাউকে এই উদ্বেগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে শোনা যায়নি। এমনকি তারেক রহমান এসেই ইউনূস আমলের ডিজিএফআই প্রধানকে পাল্টে যাকে ডিজিএফআই প্রধান বানালেন, তিনিও কিন্তু সাথে সাথে গিয়ে দিল্লি সফর করে র প্রধান এবং ভারতের সামরিক গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। কিন্তু সে সাক্ষাতেও এ বিষয়ে কোনো কথা হয়েছে যে কিনা যে বাংলাদেশের জেনারেলেরা কে কেমন কোথায় আছেন তা বলা যায় না। তবে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আমার দেশ লিখছে যে এই তিনজন জেনারেলকে এখন সাধারণ বেসামরিক এলাকার বাসভবন থেকে হুগলি ব্রিজের পাশে অবস্থিত সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখতে হবে, কারণ তারা নিরাপত্তা সূত্রগুলোর বরাতে জেনেছে এই তিন জেনারেল নিয়মিতই, বিশেষ করে ছুটির দিনে, কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেন। বাংলাদেশের পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তারা, বাংলাদেশের সরকারি প্রশাসনের বিভিন্ন প্রভাবশালী কর্মকর্তাদেরকে যেভাবে দেশ ছেড়ে মামলা হামলার ভয়ে পালিয়ে যেতে হয়েছে, তারা যে নিষ্ক্রিয় বসে নাই সেটা তো একরকম ধারণা করা যেতেই পারে। তবে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে না দেখে উপায় নেই, কারণ মনে রাখতে হবে এমনকি 1971 সালে বাঙালি সেনা অফিসাররা, মানে প্রেসিডেন্ট জিয়া সহ, মেজর জিয়া সহ বাঙালি সেনা অফিসাররা পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে যখন বাংলাদেশের মুক্তি সংগ্রামে যোগ দিলেন, তখন এই সেনা কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ শিবির তৈরি করে দেওয়া, যাতে তারা সাধারণ মানুষকে যোদ্ধা হিসেবে তৈরি করতে পারেন, থেকে শুরু করে তাদেরকে অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, বিমান, নৌপথে হামলা চালানোর সরঞ্জামাদি সবই সরবরাহ করা হয়েছিল সে সময় ভারতীয় সেনাবাহিনীর তরফেই। কাজেই প্রশিক্ষিত সেনা কর্মকর্তারা, শীর্ষস্থানীয় জেনারেলেরা অন্য একটি দেশের